আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনারা। আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে সবাইকে, আপনারা যারা আছেন। আজকের লাইভের বিষয় এটা না, তবে এই খবরটা আপনাদের মনে থাকা উচিত, কেননা আগামীকালকে এটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ভারতের বিরোধী দলীয় নেতা আপনার রাহুল গান্ধী, উনি অভিযোগ করেছেন 5টা রিজনস অথবা 5টা কারণ দেখিয়ে বলেছেন ভারতের অর্থনীতি মৃত, ওর দি ইন্ডিয়ান ইকোনমি ইজ ড্যাড। উনি বলেছেন, আপনারা নিশ্চয় জানেন যে ভারত পৃথিবীর চতুর্থতম জিডিপির আকার দিক দিয়ে পৃথিবীর চতুর্থম বা 4th লার্জেস্ট ইকোনমি থেকে তারা এই মুহূর্তে দে স্লিপড ইনটু 7th র্যাঙ্ক, অর্থাৎ তাদের 3 ধাপ আপনার অধপতন হয়েছে বা অবমাননা হয়েছে ভারতের অর্থনীতির। এবং এখানে সবচেয়ে বলে রাখা ভালো যে যে তথ্যগুলো আমরা খুদ ভারতীয় গভর্নমেন্ট থেকে পাই, ভারত কিন্তু এক ধরনের স্বৈরশাসকের দ্বারা শেখ হাসিনা স্টাইলি ভারত চলছে। ভারতের হিন্দু ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট আপনার যেটা আপনার এই বেসড যে অর্থনীতি বা রাজনীতি চলছে বা সরকার ব্যবস্থা, সেটা নরেন্দ্র মোদী সরকার, আপনারা নিশ্চয়ই জানেন। সব অনেক তথ্য তারা হোল্ড করে রাখে। তারা কিন্তু ঠিক রাশিয়া এবং চীনের মতোই এক ধরনের, যদিও গণতন্ত্র তারা বলে থাকে, ভারত ইন্ডিয়া ইজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি এনিমোর, দ্যাট ইজ এ বটম লাইন। এটা মোটামুটি ওয়ান পার্টি হয়ে গেছে এবং কংগ্রেস আর কখনো ক্ষমতা আসতে পারবে কিনা সেই সম্ভাবনা। এখানে একটা জিনিস বলে রাখি, দ্য রাইজ অফ হিন্দু ন্যাশনালিজম ইজ আনবিলিভেবল ইন ইন্ডিয়া। সো এটা বলা, যদিও অন্যান্য দেশে ঘটতেছে এই ঘটনাগুলা, শুধু ব্যতিক্রম বাংলাদেশি ন্যাশনালিজম যেটা বা বাংলাদেশি জাতীয়তাবাদের আপনার উদ্বেগ ঘটে আমরা সেখানে ভারতীয় উদ্বেগের অনেক ক্ষেত্রে, আমি বলছি না গভর্নমেন্টের কথা, বাট আমাদের যে অনেক বিভিন্ন মানুষ আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকের লাইভের অনেকটা বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হলো যে আপনারা জানেন যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার ওয়েও হচ্ছে না, তবে শেষ হচ্ছে, হবে নিশ্চিত করে বলতে পারি শেষ হবে। এখানে আজকে একটু আগে আমার দুইটা আপনার এই মার্কিন যুদ্ধজাহাজ ওয়েল ট্যাঙ্কারের উপর আক্রমণ করেছে ইরান, এবং এট দ্য সেম টাইম তারাও করেছেন ইরানের উপর গতকালকে হামলা, এবং এই হামলা অনেকগুলাই তারা আপনার এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা প্রভাবিত হয়ে তারা প্রোটেক্ট করেছেন। এবং ইউএস সেক্রেটারি অফ স্টেট আপনার মার্কো রুবিও, যিনি হু ইজ ভিজিটিং আপনার ভ্যাটিকান সিটি রাইট নাও টু mend the relationship between the Pope or the Vatican City and the United States, ladies and gentlemen, then which is collapsed, or বলতে গেলে যে broken down by the political rhetoric from the Pope and President Donald Trump, and he's trying to mend it because তারা মনে করেন যে আমেরিকা খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ, এবং খ্রিস্টানদের ধর্মের আপনার এখানে কোনো বিভেদ থাকা উচিত নয়, এবং উনি বর্তমানে ইটালিতে আছেন, ভ্যাটিকান আপনার করেন। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হচ্ছে যে আমি আজকে একটু আগে আমাদের বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী, বর্তমান বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে যে সরকার, সেই সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আপনার এই এমপ্লয়মেন্ট মন্ত্রী যিনি, অর্থাৎ আপনার লেবার এমপ্লয়মেন্ট মিনিস্টার যিনি, তার সাথে আমার প্রায় 40 মিনিটের একটা লাইভ আমি করেছি। ইন দ্য মিনটা বাট কথা হয়েছে লাইভের আগেও অনেক বিষয় আসনীয় লম্বা। সেখানে আমি আমরা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, অলদো আমি রিলিবিট ইরেগুলার মনে হচ্ছে রাজনৈতিক কথাবার্তার বাইরে। আমরা মনে করি প্রবাসীরা যদি না বাঁচে, বাংলাদেশের অবস্থা করুন, এবং বাংলাদেশ বাঁচবে না। এবং এটা আমরা আজকে 10 বছর ধরে একটানা আমরা এই বিষয়ে কাজ করে আসতেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং আজকে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বসেছিলাম, এখানে ভিডিওটা আমি আপলোড করেছি, এখান থেকে আসলে লাইভটা করা উচিত ছিল, সে সময় এটা আসলে কানেকশনের কারণে আমি আমার ফেসবুক পেজ থেকে আমি করেছি, সেখানে আসে লাইভটা একদম কোনো ধরনের একদম নন স্টপই যেটা বলি। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, পার্টিকুলারলি অনেক অফ দ্য রেকর্ড কথা হয়েছে, যেগুলো আমরা সাধারণত আমরা বলে থাকি ব্যক্তিগতভাবে কি সরকারের বা ভারত বিষয়, অনেকগুলো বিষয়, তার মধ্যে প্রবাসীদের বিষয় নিয়ে, যেহেতু উনি প্রবাসী কল্যাণ মন্ত্রী, ওনার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে ওনারা যে আপনার যে প্রবাসীদের লাশ, ওনাদের বর্তমান সরকারের কমিটমেন্ট, উনি আমাকে বলেছেন মন্ত্রী, ওনার কমিটমেন্ট, সরকারের কমিটমেন্ট, একটি বাংলাদেশির লাশে যেন বিদেশের হিমাগারে পড়ে না থাকে। এটা নাকি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, এবং এটা উনি আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, এন্ড দে স্টার্টেড টু ওয়ার্ক অন ইট। সেকেন্ড থিং হলো, আমার প্রশ্ন ছিল ওনাকে যে আপনার প্রবাসী যে এই যে
54,000 টাকার ভিসা 5 লক্ষ টাকা কিভাবে হয়, এইটা বিষয়ে কঠোর পদক্ষেপের মানে নেওয়া শুরু করেছেন অলরেডি আপনার মাননীয় আপনার প্রবাসী কল্যাণমন্ত্রী আমাকে বলছেন এটা কঠোর পদক্ষেপ নিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের দালাল বা সিন্ডিকেট যারা আছে তাদেরকে চিহ্নিত করা শুরু করেছেন তারা বিভিন্ন সিস্টেমে। গেল একটা জিনিস, এয়ারপোর্টের হয়রানির বিষয়ে তারা খুবই অবগত, এবং এই বিষয়টা উত্তরণের জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এবং একটা পদক্ষেপ হলো যে প্রত্যেকটা যারা এখানে কাজ করবেন একটা টিম তারা রেডি করতেছেন ক্যামেরা সহ, তাদের ড্যাশ তাদেরকে আমরা বলি বডি ক্যাম্প থাকবে, সেখান থেকে এরা যারা এখানে কাজ করবেন, এবং নতুন ফ্রেশ ব্লাড, ওনার প্রত্যেক বক্তব্যে আমি যেটা বুঝলাম উনি যেটা বলেছেন আমাকে, ফ্রেশ ব্লাড অর্থাৎ নতুন প্রজন্ম যেন এই সেক্টরগুলোতে যুক্ত হয়, এবং উনি যেন এই কাজগুলোতে উনি শুরু করেছেন ইতিমধ্যেই এই বিষয়গুলোতে। উনি মালয়েশিয়াতে গেছিলেন, মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা হয়েছে, আরব আমিরাতের ভিসার ব্যাপারে সরকারের সাথে তাদের আলোচনা চলছে কন্টিনিউ, এবং উনি এটা বলেছেন এই বিষয়গুলো। এবং আর একটা উল্লেখযোগ্য কথা উনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড তারা একটা নির্দিষ্ট পরিমাণ আপনার কি করে দিবেন, এই কি বলে এটাকে একটা সরি অ্যামাউন্ট বা থ্রেশহোল্ড তারা সেট করে দিবেন। উনি প্রবাসী কল্যাণমন্ত্রী আমাকে যেটা বলছেন, এটা ইন্টারভিউতে আছে, যে এটা হচ্ছে যে আপনি ওই পরিমাণ টাকা পাঠালে আপনি একটা রেমিটেন্স কার্ড পাবেন প্রবাসী বাংলাদেশ সরকারের কাছ থেকে, রেমিটেন্স কার্ড। ওই কার্ডটা দিয়ে আপনি you will get expedited service. For example, এয়ারপোর্টে গেলে আপনি একটা দ্রুতগতি সার্ভিস পাবেন, আপনার ইমিগ্রেশন দ্রুত হবে, বিকজ লাইক এ ভিআইপি স্টাইল। যদিও ওনারা মনে করেন প্রত্যেক প্রবাসী ভিআইপি, ওনার বক্তব্য হলো, প্রবাসী কল্যাণমন্ত্রী বক্তব্য হলো, আমরা মনে করি ভিআইপি আমি বা এমুক থমুক না, প্রবাসী যারা আছে তারাই আসলে প্রকৃত অর্থে বাংলাদেশের ভিআইপি, যাদের উপর ভিত্তি করে দেশের অর্থনীতিটা এখন পর্যন্ত ঠিক আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আসছে, তো এখন অ্যামাউন্টটা কত এটা আমাদের সাথে আলোচনা হয়েছে অফ দ্য রেকর্ড, বাট আমরা একটা রিজনেবল অ্যামাউন্ট তারা এটা সেট করবেন, আমরা এই বিষয়ে কথা বলার সুযোগ থাকবে। তো এই অ্যামাউন্টটা যদি আপনি পাঠান বছরে, তাহলে আপনি আপনার এই যে রেমিটেন্স কার্ডটা পাবেন। তো এটা বিএমইটি যে কার্ড আছে না, এর মতোই, তো এটা একটা অনেক সুবিধা আছে আপনারা এখানে পাবেন। সেকেন্ড থিং হলো উনি আমাদের বলেছেন যে প্রবাসী ব্যাংকটা যেন প্রবাসীদের জন্যই হয়, এবং প্রবাসীরা যেন এখান থেকে লোন পায় না, সরকার ঘোষণা করেছে আমরা জানি। তবে সবচেয়ে বড়দের সমস্যা হলো সরকার অনেকগুলো বিষয় ঘোষণা করে থাকে, বিভিন্ন সরকার, কিন্তু সেটা বাস্তবে কার্যকরী পদক্ষেপ বা গৃহীত হয় কিনা, বা সেটা দৃশ্যমান হয় কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু উনি বলেছেন, আমি বিশ্বাস করি আরিফুল হক চৌধুরী উনি সিলেটের কিন্তু সফল মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের, এবং যথেষ্ট কাজ করেছেন। এবং সিলেট শহরে গিয়ে আজকে যারা দেখেন যান গিয়ে বলেন যে এই সিলেট শহরে বিদ্যুতের লাইন মাটির নিচে, এগুলো তার হাত ধরে করা অনেকগুলা উন্নয়ন প্রকল্প, এবং আওয়ামী লীগের সময় তার সম্পূর্ণ মেয়রের যে সময়টা আওয়ামী লীগের সময়, এই কথাটা বলে রাখি, এই কঠিন সময়েও চেষ্টা করেছেন যেরকমভাবেই হোক তাদের সাথে আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে উনি করেছেন নানান ধরনের কাজ। তো এই কথাগুলো উনি বলেছেন, এই আপনার ওই যে ব্যাংকের লোনের কথা। তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের যে বিষয়টা, আমি নিজে মধ্যপ্রাচ্যের 2-3টা দেশে গিয়ে আমি নিজে দেখেছি, এবং আমি একটা ঘটনার সাক্ষী, আমার সাথে হয়েছে, আমার সাথে যে ছিল তার সাথে হয়েছে, আমি আপনারা দেখেছেন, এটা নিয়ে আমি অ্যাড্রেস করেছি, যদিও তারা পরিবর্তন করেছেন, দুঃখ প্রকাশ করেছিলেন বিশেষ করে দুবাই কনসুলেটে যারা আছেন তারা। সো এখন তো আবুধাবিতে ভালো একজন অ্যাম্বাসেডার আছেন, ভেরি খুব হেল্পফুল মনে হচ্ছে ওনাকে। সো উনি বলেছেন এই যে বিদেশের মিশনগুলোতে যে প্রবাসীদের হয়রানি হয়, এই হয়রানির বিষয়ে তারা অবগত, এবং সিন্ডিকেট বাণিজ্য এটার থেকে তারা মুক্তি চাচ্ছেন, এবং তারা মনে করেন, প্রবাসী কল্যাণমন্ত্রী মনে করেন যে এই প্রত্যেকটা জায়গাতে সত্যিকার অর্থে নতুন প্রজন্ম যদি না যায়, এগুলার উত্তরণ ওই অর্থেই তারা করতে পারবে না। তো সুতরাং ফ্রেশ ব্লাড, ইনজেক্টিং ফ্রেশ ব্লাড ইনটু দ্য সিস্টেম, এটা বোঝা যাচ্ছে যে ওনার একটা প্রায়োরিটি। সো ইটস এ গ্রেট নিউজ। এরপর আরেকটা বিষয় উনি আমাকে বলেছেন, সেটা হলো ওনারা একটা ইমেইল সিস্টেম চালু করতে যাচ্ছেন প্রিটি সুন, বা শীঘ্রই। ইমেলটা হবে প্রবাসীরা যে কোন বিষয়ে সরাসরি মন্ত্রীকে ইমেল করবেন, একটা ডেডিকেটেড ডেস্ক থাকবে বা ইন্ডিভিজুয়ালস থাকবে, যেখানে তারা এই ইমেলগুলো তারা কি করবেন, এই ডিল করবেন। প্রবাসীদের কোনো ধরনের যদি কোনো ধরনের সাজেশনস থাকে কোনো বিষয়ে, এটার উন্নতি বা এই অভিযোগ থাকে, এটা তারা দেখবেন। এটা একটা গ্রেট জিনিস। ফোন করে তো আর সব কিছু সম্ভব না, তবে এই জন্য বলছেন ইমেলটা তাদের ডেডিকেটেড, তো মানুষ রাতে ইমেল করবে, ফোন করবে, বিকালেও ফোন করবে, এজন্য তারা ইমেলটা দিচ্ছেন যেন ইমেইলে আপনি করতে পারেন। তারপরে উনি এই লাইভেই বলেছেন যে যদি কোনো প্রবাসী ইনভেস্ট করতে চায়, এখানে আমি বলে রাখি, ইনভেস্ট করতে চায়, তাহলে ইনভেস্টমেন্ট প্রবাসী ওনারা যেন সরাসরি মন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেন। উনি বলছেন যে আমি ওপেন, এনি টাইম আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা এই থার্ড পার্টি ধরে ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা পরে বলবেন সরকারের দোষ। আমরা চাই আপনারা সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, আপনাদের সিকিউরিটির বা এই ধরনের এটাকে মিটিগেট করা বা এটাকে অ্যাকোমোডেট করে ধরার যে ধরনের লিগাল ম্যাটারে এটা করা যায়, আমরা সেটা করবো। উনি আমাকে এই কথাগুলো বলেছেন। সেকেন্ড থিং হলো যে আপনার যে এই কথাগুলো উনি বলেছেন, এবং
মালয়েশিয়া এবং আরব আমিরাতের ব্যাপারে তারা খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন বলে ওনারা আশা করেন, এবং এই কথাটাই উনি আমাকে বলেছেন। আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যেহেতু আমি আজকে ইন্টারভিউ নিয়ে আসছি ওনার, এবং উনি এই কথাটা প্রবাসীদের ক্ষেত্রে বলেছেন। এখন প্রশ্ন হলো যে সরকার তো ঘোষণা, তবে আমি নিশ্চিত করে বলতে পারি, মনে রাখবেন প্রবাসী বিষয়ে মানে প্রধানমন্ত্রী যতটা কথা বলেছেন বা বিএনপি সরকার এখন তা বলছে, আমি বিশ্বাস করি আন্তরিকতার অভাব নাই, বাট তারা কতটা এটা করতে পারবেন বা এটা এক্সিকিউট করে মানে বাস্তবায়ন করতে পারবেন সেটাই দেখার বিষয়। তবে আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে কোনোভাবেই মনে হয় না। বিশেষ করে উনি যে আছে, উনি প্রবাসী, উনি নিজেও একজন প্রবাসী, মানে প্রবাসী না হাফ প্রবাসী, মানে সিলেটের মানুষ, মানে সিলেট অধ্যুষিত অঞ্চলের মানুষ, এবং সিলেটের মেইন কোর এরিয়া যেখানে প্রবাসী আছে সেখানের মানুষ। উনি নিজেও প্রবাসের আত্মীয় স্বজন আছে, মানে পরিবারে ভাই বোন আছে, এবং হাফ প্রবাসী বলতে গেলে এক ধরনের, আপনারা জানেন প্রধানমন্ত্রী প্রবাসী। তো এই সেক্টরগুলা আমি আপনাকে নিশ্চয় করে বলতে পারি, আই উড হ্যাভ ডেফিনেটলি কানেকশন অর কন্ট্যাক্ট উইথ দি মানে অফিসিয়ালস। সো আমরা চেষ্টা করবো এই বিষয়টা যেন তারা বাস্তবায়ন করেন, এতটুকুই দেখার বিষয়। এবং এখানে আমি মনে করি যে উনি মানে ফাওজুকের মানে বুয়া কথাবার্তা বলে যে বাহাবা নেওয়ার মানুষ অন্তত কেউ উনি না, এটা আমি নিশ্চিত, আমি ভালো করে জানি। সো আমরা আমরা দেখবো, অপেক্ষা করতে থাকবো কি কি পদক্ষেপ, বিশেষ করে মানে সিন্ডিকেট যেগুলা কিসের থেকে, এই যে মন্ত্রণালয় থেকে সিন্ডিকেটের মাধ্যমে যে ভিসা, উনি নিজে বলছেন এই ইন্টারভিউতে, আপনি দেখবেন যে যে আপনারা তারা হিসাব করে দেখেছেন, মন্ত্রণালয় হিসাব করে দেখেছে যে ভিসা যেগুলো দেশ মানে বিভিন্ন দেশ মানে মধ্যপ্রাচ্যের 1,20,000 টাকার উপরে এখানে খরচ হওয়ার কোনো সুযোগই নেই। তারপরে কেন 5 লক্ষ টাকা হয়, এটাই তারা এখন তদন্ত করতেছেন। এবং এই বিষয়টা নিয়ে আমরা 10 বছর ধরে কথাবার্তা বলে আসছি, আপনারা নিশ্চয়ই জানেন। এগুলো আমরা রেমিটেন্স অ্যাফেয়ার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে আওয়ামী লীগের সময় আমরা বড় ধরনের শাউট, আপনারা সমর্থন দিয়েছেন, আমরা এখানে করেছি। তো দিস আর দ্য গ্রেট নিউজ, গুড নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, পার্টিকুলারলি প্রবাসীদের জন্য। আমি আবার বলছি যে প্রবাসী মানে আয় বা রেমিটেন্স যদি কোনো কারণে মার খায়, শেষ, বাংলাদেশ শেষ। বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়তে পারে। বাংলাদেশের অর্থনীতি গত মাসেও $3 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, অ্যাজ এ গ্রেট নিউজ প্রবাসীদের জন্য। না, এখন প্রশ্ন হলো প্রবাসীরা এই যে আজকে কথাটা, এটা একটা ভেরি পজিটিভ কথাবার্তা। আমি মন্ত্রীর সাথে কথা বলে, এবং আমি সরাসরি লাইভ তো আপনারা দেখবেন অথবা আমরা নিশ্চয়ই। তো এটা আমার এখানে কোনো ফাঁকিঝুঁকি বা ভুয়া কথাবার্তা অন্তত আমার সাথে হয় নাই। মন্ত্রীর ইচ্ছা বা আন্তরিকতার কোনো অভাব আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সেকেন্ড থিং হলো সিলেটবাসী যারা আছেন, সিলেট অধ্যুষিত অঞ্চলের মানুষ যারা আছেন, তাদের জন্য সুখবর। আমাদের দীর্ঘদিনের দাবি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধু নামেই, কাজে নাই। কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট সেখানে নামে না। ফ্লাই দুবাই ছিল, বিমানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা দৌড়ে এখান থেকে দিচ্ছে যেন তারা এই সেক্টরটাকে তারা কবজা করে রাখতে পারে। অবশ্যই সৌদি এয়ারলাইন্স ইজ অ্যাবাউট টু হ্যাপেন, ইজ মানে আমরা মানে যেটাকে আমরা ডিসকাশন রাইট নাও, যে সৌদি এয়ারলাইন্স দে উইল অপারেট ফ্লাইট ফ্রম জেডা টু সিলেট ওসমানী আন্তর্জাতিক ওসমানী MAG ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং তাদের আমরা ওনার মন্ত্রীকে আমি অনুরোধ করেছি এমিরেটস এয়ারলাইন্সের জন্য। এখন প্রশ্ন হলো সিলেটের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে এখানে এমিরেটসের ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে যে মানে এখানে যে ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা এবং রানওয়ের যে মানে আপনার এই অ্যাকোমোডেশনটা, সেটা ওই অর্থে অনেক ক্ষেত্রেই মানে বাধাগ্রস্ত হতে পারে। এজন্য এবং সিলেটের উন্নয়ন, আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগের আছেন তারা যদি এখানে কেউ থাকেন শুনে থাকুন আপনারা, সিলেটের গুণগত কোনো পরিবর্তনের কথা কোনো বিষয় অন্তত আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি বলতে গেলে, আনডাউটেবলি। রাস্তাঘাটে বেহাল দশা, রেলওয়ের বেহাল দশা, এয়ারপোর্টে কোনো ধরনের মানে যে ফ্লাই দুবাই দু একটা ফ্লাইট ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সিলেটবাসী কোনো ধরনের উন্নয়ন পায় নাই মানে আপনার আওয়ামী লীগ সরকারের আমলে, শুধু ভুয়া কথাবার্তা মানে চড়িয়েছেন, এতটুকুই মানে ছিল সত্য কথা বলতে গেলে। এবং গুণগত যে বিষয়গুলো ছিল প্রত্যেকটা সেক্টর, কারণ উনি আমার সাথে লাইভে আসছিলেন, উনি মানে MP হওয়ার আগে, নির্বাচনের মানে প্রায় 3-4 মাস আগে, 5 মাস আগে সম্ভবত আমার সাথে লাইভে আসছিলেন, মানে তখনও আমার সাথে কথা হয়েছে। এবং এখনও উনি মনে করেন যে এই বিষয়গুলো, এবং উনি খুবই অবগত আছেন, এবং উনি কিছু ভালো ভালো মানুষ বিভিন্ন জায়গাতে নিয়োগ দিয়েছেন ইতিমধ্যে তার নিজের ক্ষমতা বলে। এটা হচ্ছে সবচেয়ে, এবং উনি বলেছেন, প্রধানমন্ত্রী তাকে বলেছেন এই সেক্টরের উন্নতিকল্পে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার উনি যেন এগুলো ব্যবস্থা করে নেন, এবং সরকারের সমর্থন টপ লেভেলের যত সমর্থন আছে এগুলো উনি পাবেন, সেটা উনি বলেছেন। সো দিস আর দ্য গ্রেট নিউজ প্রবাসীদের জন্য, এবং এটার কোনো বিকল্প হওয়া উচিত নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, সেকেন্ড থিং হলো, এবং উনি এটাও বলেছেন যে আমরা যারা বিদেশে আছি প্রবাসীরা, আপনারা ইরান আর প্যালেস্তাইনের পক্ষে বা আমেরিকার বিপক্ষে বা পক্ষে এগুলো অনেক কথা বলা দরকার নেই। আপনারা কাজ করতে গেছেন, আপনারা আপনাদের নিজেদের পরিবার লুক আফটার করেন, নিজেদেরকে লুক আফটার করেন, আর আপনাদের সমস্যা থাকলে সেগুলো জানান, আমরা যেন সমাধান করতে পারি চেষ্টা করার ক্ষেত্রে। এর বাইরে আপনারা বিষয়ে যাবেন না, একজন দুইজনের জন্য সারা বাংলাদেশি কমিউনিটির জন্য বিপদগ্রস্ত না হয়, এই কথাটা উনি বলেছেন এখানে লাইভের ভিতরে। কেননা পরিস্থিতির সুবিধার নয়, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, ওনারা বলার আগে কিন্তু আমি সবাইকে এই বিষয়টা আমি ফিউচারিস্টিক থট বা অ্যাসেসমেন্ট থেকে আমি কিন্তু সবাইকে শেয়ার করে দিয়েছি, ডু নট ডু দ্যাট, you will be in trouble. And exactly, there are many Bangladeshi
গোপনে পাঠিয়ে অলরেডি দিয়েছেন তারা বাংলাদেশে। এবং আমি বারবার বলেছি, আপনারা অনেকে শুনেন নাই, আপনারা আবেগী হয়েছেন, এটা আবেগী হবেন না, মনে রাখবেন এগুলোর সমাধান আমাদের হাতে নাই। আমাদের সবচেয়ে বড় চিরদুশ্মন হচ্ছে মানে ভারত। এই ভারত যতদিন আছে, বা যতদিন আছে কি কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীটা আছে, বাংলাদেশ থাকবে, এই দেশটা আমাদের মানে প্রতিবেশী থাকবে, আর আমাদের যন্ত্রণায় তারা বিদ্ধ করবে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। এই যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র আছে, মানে যেটা মানে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি দেখেন না, এখানে ডেপুটি ম্যানেজার থেকে শুরু করে সব ভারতীয়। মনে হচ্ছে বাংলাদেশে লেখাপড়া করা কেউ নাই, সব ভারতীয়। সম্ভবত 12 থেকে 14 জন ডেপুটি ম্যানেজার লেভেলের অনেক আছেন টোটাল। এত মানুষের ভিতরে বাংলাদেশি, বাকি কোনো বাংলাদেশি নাই এদেশে আসলে। আমি আবারও বলছি, এবং আপনারা মানে আমি বাই দ্য ওয়ে আমি দেড় ভাষায় আনইকুইভ্যালি আমি আজকে অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে আমি বিএনপির মানে সাবেক ছাত্রদলের সাবেক জিএস এবং বুলা থেকে সংসদ সদস্য 4বারের সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম ভাই, আপনি এই কিট এবং এই পতঙ্গ অশিক্ষিত গণ্ডমূর্খ অমানুষ, রীতিমতো একটা ভয়ঙ্কর প্রাণী শুভেন্দুর উত্তর দিয়েছেন আপনি। আমি আপনাকে ধন্যবাদ দেই। আমি সরকারের এবং জামায়াত ইসলামের যারা আছেন তাদেরকে বলি, এই ধরনের কুকুরদেরকে তাদের রেটরিক কেউ না কেউ উত্তর দিতে হবে। আপনারা যদি মনে করেন কোনো উত্তর দেওয়া লাগবে না, আমরা গোপন হবে না, কিন্তু এর কথার মাধ্যমে মানে অলরেডি মানে পশ্চিমবঙ্গকে তারা গাঁজা বানানোর পরিকল্পনা নিয়েছেন এবং তাদের স্পর্ধা। তবে আমি এতটুকু বলতে পারি, ভারত ধ্বংস হবে ভারতের নিজেদের মানুষের দ্বারাই, এটা আমি মোটামুটি নিশ্চিত। ভারত একা আগামীতে একা হয়ে যাবে ভারত একদম, যদি আমাদের মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিজগুলা ইন্টেলেকচুয়াল হয়, আমি যদি বলি, এবং পাকিস্তানের গভর্নমেন্ট যদি তারা স্টেবল এবং যারা দেখাচ্ছে স্মার্টনেস, ইফ দে কন্টিনিউ দিস ওয়ান, ভারত সম্পূর্ণ একা থাকবে ওই এরিয়াতে, এবং ভারতের কোনো প্রভাব এখনো নাই, আগামীতেও থাকবে না ভারতের, মোটামুটি কনফার্ম। কেননা প্রত্যেকটা দেশের সাথে এতটা খারাপ সম্পর্ক, একটা দেশের এতটা বিপজ্জনক এবং ডিসকাস্টিং অ্যান্ড ডিপ্লোরেবল শেমফুল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এবং আপনার হতে পারে, ডিপ্লোমেসি হতে পারে আনবিলিভেবল ভারতকে না দেখলে। ভুটানের মতো দেশ, শান্তিপ্রিয় গরিব নিরীহ একটা দেশ, সেই দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ, আপনি কল্পনা করেন। এবং বাংলাদেশ তো তাদের নাম্বার 1 টার্গেট। এবং আমি বারবার বলেছি, আমরা বলেছি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানে আপনার রাষ্ট্রপ্রধান অথবা বাংলাদেশের রাজনীতিবিদ বা নীতি নির্ধারক হিসাবে আপনি এটা বুঝতে পারবেন না যে ভারত আপনাকে কন্ট্রোল করতে চায়, ভারত আপনাকে দমিয়ে রাখতে চায়, ভারত ইজ এ নাম্বার 1 ট্রাবল মেকার ফর বাংলাদেশ প্রসপারিটি, উন্নতি, শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধির জন্য, ততক্ষণ পর্যন্ত দেশ নিয়ে এই জীবন আপনি এগিয়ে যেতে পারবেন না। লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যগুলো যতদিন পর্যন্ত। ওয়াই? বিকজ টু মুভ ফরওয়ার্ড, টু গো ahead, every step you see there is a trouble, there is an obstacle. What is the obstacle? Indian policy. They've planted almost everywhere you step on, you see their plants and their everything, these obstacles. So if you don't know how to overcome, or you to dismantle this kind of obstacles from your way forward, you cannot go ahead or move forward. That's the bottom line, ladies and gentlemen. এবং এটা আমরা বারবার বলছি, এবং এটা স্বীকৃত। যদি আপনি গভীরভাবে ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারণা বা পলিসি আপনি ডিটারমিনেশন যেতে পারেন না, আপনি দেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। প্রতিটা পদে আপনাদেরকে তারা এগিয়ে মানে কি রাখবে। এবং আমি আমার এই যে অ্যাসেসমেন্ট থেকে আমি বলি, আমি বাংলাদেশে যত বড় দুর্ঘটনা ঘটেছে, যত ঘটনা, ফ্লাড থেকে শুরু করে সন্ত্রাসী ঘটনা থেকে শুরু করে যত ঘটনা গেছে, প্রত্যেকটা ঘটনায় ভারত কোনো না কোনো উপায়ে জড়িত। আপনি যদি দেখেন ঢাকার মানে ফকিররা, ভিক্ষুকরা মানে তাদের অধিকার নিয়ে মাঠে নেমেছে, দৈরা নিয়ে ভারতীয় হাইকমিশন এখানে এদেরকে টাকা দিয়ে পাঠিয়েছে না। প্রশ্ন হলো, নাও পাঠাতে পারে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে প্রথমেই। এটা যদি করতে পারেন এবং এই সেন্টিমেন্ট এবং সাইকোলজিটা আপনি ডেভেলপ করতে পারেন অ্যাজ এ পলিটিশিয়ান এবং অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক ওর দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ওর এনিথিং, ইউ ক্যান মুভ ফরওয়ার্ড, আদারওয়াইজ ইউ ক্যান নট। This is a problem from out of India, so deep and intense, ladies and gentlemen. It's a big problem for us. এবং এই যে আমি বলি যে এটা করি না, জামাতের নাম চেঞ্জ করে গেল কেন? Because of the presence of India. That's it. The only reason why. আমাদের বিরুদ্ধে আমি সবচেয়ে আশ্চর্য, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের যে হুজুররা আছে না, কেন আমি হুজুরদের বিরুদ্ধে এই জীবনে হুজুরদের বিরুদ্ধে কথা বলি নাই। আমি রেসপেক্ট যতটুকু আছে আমি দেখাইতাম এদেরকে, বুঝছেন? এখন কেন আমি তাদের উপরে ক্ষুব্ধ? আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই হুজুরদের স্টুপিডিটি এবং ব্যাককলি ওয়ান অফ দ্য কারণ, নাম্বার 1 এবং ওয়ান অফ দ্য কারণ এই হুজুরদের স্টুপিডিটি। এরা জানে না এরা ভারতীয় হাইকমিশনের টাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এবং একই বক্তব্য তারা আবার রেকর্ড করে এদের কাছে প্রেজেন্ট করে। দেখেন বাংলাদেশের মুসলিম যারা আছে জনগণ কিভাবে মানে আমেরিকাকে বিদ্বেষ করে, আমেরিকাকে ঘৃণা করে, এভাবে তারা দেখায়। এবং প্রতিটা ক্ষেত্রে, এবং তারা জানে না যে তারা যে ফান্ডিং পায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফান্ডিং যায়, প্রতিটা ফান্ডিংয়েই কোনো না কোনোভাবে মানে এখানে ভারতীয় হাইকমিশন জড়িত। ইটস আনবিলিভেবল, অ্যাপলিং সিচুয়েশন ইন বাংলাদেশ।
right? So ladies and gentlemen, এবং না, I'm not crazy. What I'm saying that it's just a 10% of the reality. You asking me, are you crazy? I'm not crazy. বাংলাদেশটা এখন এমন জায়গা চলে যেত যদি আমরা ভারতের মানে শত্রু ভাবাপন্ন পলিসি আমাদের দেশে অ্যাপ্লাই করতো না, আর আমরা যদি একটা ইন্টালেকচুয়াল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা পলিটিক্যাল মানে মানে ব্যবস্থাপনা আমরা তুলতে পারতাম। এজন্য আমাদের কোনো প্রতিষ্ঠান তারা কখনোই করে না। তারা জানে যতক্ষণ পর্যন্ত যখনই প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে এবং ফাংশনাল স্বাধীনভাবে ফাংশন করতে পারবে একটা দেশ, তখনই উন্নতি হয়ে যায়। এই কথাটা জানে বলে তারা প্রতিটা পদক্ষেপ প্রতিষ্ঠান যেন নতজানু থাকে এবং বঙ্গুর থাকে, সেই কারণে তারা কাজগুলো করে। এবং বিগত 17 বছরে বাংলাদেশের প্রশাসনে যে ধরনের বাংলাদেশ বিরোধী এবং প্রো ইন্ডিয়ান মানুষদেরকে তারা নিয়োগ দিয়েছে, আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা যদি রিসার্চ করে কেউ আটকে উঠবে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলে রাখি যে হামের টিকা এবং হাম নিয়ে যতটা শিশু মারা গেছে, প্রত্যেকটা শিশু হত্যার জন্য আমি মানে ইন্টারিম গভর্নমেন্টের সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দায়ী করবো। এ দায় আপনি এড়াতে পারবেন না। ইম্পসিবল। ইট ইজ গোনা বি ভেরি ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আনফেয়ার যদি আমরা বিএনপিকে শুধুমাত্র এবং আওয়ামী লীগকে পর্যন্ত এই কারণে আমরা দোষী। ভেরি ভেরি আনফেয়ার হবে এটা। এই ইন্টারিম গভর্নমেন্টের এই স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা আমি করেছিলাম, আমি পোস্ট পর্যন্ত দিয়েছিলাম। আমি বলেছিলাম 5টা ডিজিজের নাম বলেন, উনি বলতে পারেন কিনা জিজ্ঞেস করেন। তখনকার সময় উনি বাংলাতে অনার্স মাস্টার্স করা এই লোক মানে, এবং ডক্টর ইউনূসের গভর্নমেন্টে ডক্টর ইউনূসের ফেল করার মানে অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো অদক্ষ, চরম অদক্ষ এবং এবং মানে উদ্ভ্রান্ত শ্রেণীর মানে উপদেষ্টা। এরা একটা আমলা হতে পারে, উপদেষ্টা মন্ত্রী হতে পারে না, মন্ত্রী হওয়ার যোগ্যতা এদের নাই। এই মহিলা স্বাস্থ্য উপদেষ্টা, এটা ছিল ডার্ক এজ অফ বাংলাদেশ। ট্রাস্ট মি। কেন আমরা এই কথাগুলো বলি? বিকজ উনার সময়ে একজন ব্যক্তি যার কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো একটা সার্টিফিকেশন নাই, তাকে স্বাস্থ্য উপদেষ্টা আপনি বানিয়ে দিয়েছিলেন। এ দায় এড়াবেন কিভাবে স্যার? ডক্টর ইউনূস স্যার, ইউ ক্যান নট ডু দ্যাট। ইম্পসিবল। ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি, আমি তো মনে করি উনাকে আইনের আওতায় আনা দরকার উনাকে। উনি ডক্টর ওই যে আপনার ওই যে আমাদের ওই যে পীর সাহেব একজন আছে, ওই যে আমাদের পিনাকিদার পীর, এই উনি উনার ওয়াইফ হিসেবে উনাকে আপনার স্বাস্থ্য উপদেষ্টা, উনি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার যোগ্য? উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে মানে পিয়ন হওয়ার যোগ্য নাই, যোগ্যতা ছিল না ওনার। আপনি ওনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিয়েছেন। এই মহিলা কোনো যোগ্য মানে জানি না রোগ কাকে বলে। এই মহিলা বর্ণনা করতে পারবে না দুইটা মানে আপনার সাইন্টিফিক নেম অফ ডিজিজ। এই মহিলাকে আপনারা বানিয়ে দিয়েছিলেন। এই যে মানে মানুষের সন্তান মারা গেছে 250 জন সারা দেশে, বিএনপি নয়, ইন্টারিম গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর ইট। এবং এই মহিলাকে আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। আমরা প্রতিবাদ করেছি। পৃথিবীতে কোথাও স্বাস্থ্যমন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি যার স্বাস্থ্য বিষয়ে কোনো ডিগ্রি নাই হয় না, পৃথিবীর কোথাও হয় না। শুধু বাংলাদেশে, পাকিস্তানে হয় না, বুরুন্ডিতে হয় না। বুরুন্ডি মানে আফ্রিকার একটা দেশ, জানেন তো আপনারা, মানে এক ধরনের অসুখ, মানে এক ধরনের বিপর্যস্ত বুরুন্ডিতেও নাই। গো অ্যান্ড চেক। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন, বাংলাদেশ ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যারা থাকেন, তারা ইট ইস আনবিলিভেবল। পার্টিকুলারলি এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে আপনার আপনার এই যে কি বলে অযোগ্য একজন মানুষকে, উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে অযোগ্য ছিলেন, এই ডিপার্টমেন্টের জন্য অযোগ্য, আমি আবার বলছি ডিপার্টমেন্টের জন্য অযোগ্য এই ছিলেন এই মুন্নু জাহান নাকি, যে ওই যে ছিলেন ওই যে আপনার ওই যে এই যে আমাদের ওই যে বদলুকের নাম কি, ওই যে পীর হয়ে গেছেন উনি, ওনার ওয়াইফ, ওনার এই জন্য। এবং উনি ওই যে এনজিও কর্মী বা যৌনকর্মী না, এনজিও কর্মী, এদেরকে উনারা উপদেষ্টা এসে বানিয়েছিলেন অনেকগুলোকে। সরি, ডিসকাস্টিং। এটা সমালোচনা করতে হবে অ্যাবসলুটলি। এটা এটা এবং এবং অনেক ভালো লোক ছিলেন এখানে, বাট ওনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনৈতিক যে গাটস থাকা দরকার এবং লেখাপড়া সততা, এই 2-3টার মিশ্রণে যে একজন নেতা হয়ে ওঠার ক্ষমতা থাকে, ওইটা ছিল না। ওনাদেরকে আননেসারি দেওয়া হয়েছে, যে কারণে ফেল করেছে। বাংলাতে অনার্স মাস্টার্স, আপনি রোগের নামই জানেন না, আপনি বলতে পারবেন না রোগের কি কি কারণ, প্রতিক্রিয়া কি কি, কোন মাসে কোন কোন রোগের প্রাদুর্ভাব হতে পারে। ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি হয়ে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মিনিস্টার। এটা হয়? এটা কোন কথা? এখন আপনি দায় কিভাবে এড়াবেন? লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমার পিওর ওপিনিয়ন, ওনার বিরুদ্ধে মামলা করা হোক। ওনাকে ছেড়ে দিতে পারেন আপনি, তবে ওনাকে অবশ্যই ওনার বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি, কেননা এটা সম্পূর্ণরূপে ওনার দায়ী। আপনারা একটা পরিবর্তন করতে চেয়েছেন, পরিবর্তন করার জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা আপনারা কাটান নাই। এই মানে কেন কাটাতে পারলেন না তখন? আপনারা তো এক্সিকিউটিভ ছিলেন, আপনারা তো একজন অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল তখন, কোনো ধরনের কোনো সংসদ নাই, কিছু নাই, যা প্রধান উপদেষ্টা বলতেন সেগুলোই করতেন, সবাই মেনেছে। সেটা অনেক ভালো ভালো কাজ আছে, তবে খারাপ কয়েকটা কাজের মধ্যে হচ্ছে এই কাজগুলো, এই মানে এগুলো হচ্ছে। এটা কোনো অবস্থাতেই ওনাকে এটা সারা দেওয়া যায় না, এটা আমি মনে করি। রাইট? সো উনি বলছেন আমরা মানে ইউনিসেফের কাছ থেকে মানে আমরা স্বচ্ছতা আনার জন্য। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি স্বচ্ছতা আনার জন্য কি একজন মানুষকে তাহলে মানে মেরে ফেলবেন, বাচ্চা মেরে ফেলবেন? এটার এই ঝুঁকিটা কেন নিতে গেলেন? ঝুঁকি নিয়েছেন, এটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে ঝুঁকি নিতে পারেন না আপনি, মানে বাচ্চাদের জীবন নিয়ে খেলতে পারেন না। আমাদেরকে শেখায়েন না এগুলো পৃথিবীতে। এই পৃথিবীতে আমাদের মতো বিরল অভিজ্ঞতা পৃথিবীতে কয়জন মানুষের আছে?
ইংল্যান্ড এবং আমেরিকাতে বসবাস করা মানে পড়ালেখা বসবাস করা অভিজ্ঞতা অর্জনকারী মানুষ। কার সাথে কি বলেন আপনি? এই দুই লেখাপড়া লাগে না, এই দুই দেশে শুধু হাঁটারুটি করবেন, আপনি হাঁটবেন গিয়ে, কিছু লাগবে না। আপনার যে বিরল অভিজ্ঞতা আপনি দেখবেন চতুর্দিকে কিভাবে এই দেশের সিস্টেম চলে, এর চেয়ে বড় অভিজ্ঞতা আর হতেই পারে না। এন্ড দেন অন টপ অফ ইট আপনি তো এই দেশে কাস্টমার ছিলেন। কাস্টমার মানে কি? এদেশের হেলথ কেয়ারে যেতেন, আপনি সুবিধা নিতেন, আপনি দেখেন নাই তারা কিভাবে চলে। আমি বলছি লেখাপড়া লাগবে না, শুধু যাওয়া আসা করলে আপনার যে অভিজ্ঞতা হবে এটা বিরল। এভাবে এই পৃথিবীটা চলে। এখানে এসে আপনারা মাতব্বরি করবেন না, তাহলে কি দেখাশোনাই? ইয়েস, দে আর লাইক দ্যাট। পৃথিবীতে যত ইনভেনশন হয়েছে, এই পৃথিবীতে এই বর্তমান সভ্যতা যত ইনভেনশন হয়েছে এই মুহূর্তে, সভ্যতা ঠিক আছে, সব হচ্ছে আমেরিকান, সব আমেরিকান। আর যত ইনভেনশনকে যত বেশি মানে মানে চুরি করে এটাকে আবার শাইন করে এটাকে আবার সফিস্টিকেটেড করা হচ্ছে, সব হচ্ছে চাইনিজ। ইয়া, ফর এক্সাম্পল টেসলা। আই এম টেসলা কাস্টমার। আপনারা জানেন টেসলার উপরে যে বিআইডি যে মানে গাড়ি বানিয়েছে আপনার বিওয়াইডি আপনার চীন, সেটা মনে হচ্ছে টেসলাকে তারা ওভারকাম করে ফেলছে অনেক ক্ষেত্রেই। ওয়াই? বিকজ তারা প্রথমে এই প্যাটার্নটা চুরি করেছে, মানে চুরি মানে কি, এটাকে কপি করেছে। অন টপ অফ ইট তাদের এটার উপরে আরো কিছু সফিস্টিকেটেড সিস্টেম বা মানে টেকনোলজি তারা করেছে, আনবিলিভেবল। ফর এক্সাম্পল আইফোন, এখন মানে চীনে যে ফোনগুলো বানায় সবই তো আইফোনের যে মানে কপি দেখা। এই যখন আমি দেখি যে টেসলাতে আমাদের যে মনিটর থাকে, যে মনিটর সবকিছু নিয়ন্ত্রণ করে, মানে টেসলাতে এটা সব গাড়িতে এখন জাস্ট কপি ক্যাট। সারা পৃথিবীতে দুটো আমেরিকান ইনভেনশন সারা পৃথিবীতে কপি করা হয়, একটা হচ্ছে টেসলা, সেকেন্ড হচ্ছে আইফোন। 100% সারা পৃথিবীতে এমন দুইটা আমেরিকান ইনভেনশনস কপিড বাই রাউন্ড দ্য ওয়ার্ল্ড, পার্টিকুলারলি মানে চায়না, এভরিওয়্যার। আইফোন আর হচ্ছে মানে টেসলা। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতে, দুইটাতে কাস্টমার আমি নিজে এগুলা প্রোডাক্টগুলো ইউজ করি, সুতরাং আমি আমার অভিজ্ঞতা থেকে মানে বলতেছি এবং আমি দেখতেছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি দিস ইজ অলসো ইন্ডিয়াস ফল্ট। নো, this is also India's fault. To be honest with you, if you want to debate with me যে এটা ইন্ডিয়ার ফল্ট কিনা, I can prove it 100%. Think about that. কনফিডেন্স কিভাবে থাকলে এটা বলতে পারি আমি, দেখবেন কোনো না কোনোভাবে ইন্ডিয়ার হাত আছে এখানে, অবশ্যই আছে। কারণ এরা যে কি পরিমাণ ষড়যন্ত্র করে, এবং এদের ইন্ডিয়ার সবচেয়ে বড় সমস্যা কি, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে এরা এতটাই ব্যস্ত, তাদের অর্থনীতি কলাপসড, তাদের দেশের অনেকগুলা আগামীতে আসবে। যদি মধ্যপ্রাচ্য একবার বুঝে ফেলে ইন্ডিয়া ইজ এ ট্রাবল মেকার, ইউ ডান, ইউ সাকড, ট্রাস্ট মি। মধ্যপ্রাচ্য যদি একবার খালি মানুষ হতে পারে, সরি টু সে দ্যাট, বুঝে ফেলতে পারে যে ইন্ডিয়া কতটা শয়তান রাষ্ট্র, মানে নট ইন্ডিয়ান পিপুল, নট দ্য হিন্দু পিপুল, বাট দ্য গভর্নমেন্টস পলিসি অ্যান্ড গভর্নমেন্ট, উগ্রবাদী যারা আছে এটা তো আছেই। যদি একবার মধ্যপ্রাচ্য বুঝতে পারে, ইউ আর ওভার, ইউ আর ডান এজ এ কান্ট্রি। সো ডোন্ট ডু দ্যাট। এত অতিরিক্ত বাড়াবাড়ি এমন কিছু করতে যায় না। শুভেন্দুকে আটকান, শুভেন্দুকে মানুষ বানান। এত মূর্খ অপদার্থ পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, আপনাদেরকে আমরা খুব পছন্দ করি। আপনি জানেন তো, বলছিলাম যে পৃথিবীতে কোথাও ইলিশা যাক আর না যাক, পশ্চিমবঙ্গে যেন ইলিশা যায়। বিকজ আপনারা এর মতো একটা গণ্ডমূর্খ অশিক্ষিত গর্দবকে ভোট দিয়ে এমপি বানাতে পারলেন, আর ও আধিকারী না বাধিকারী এগুলা। হাউ ইজ দ্যাট পসিবল ম্যান? ইউ গাইজ ডিসকাস্টিং সাইকোলজি। হ্যাঁ, এটাই বলেছে হিন্দু ন্যাশনালিজম, উগ্রবাদী। বাংলাদেশের মানুষ আপনাদের চেয়ে 1000 গুণ উত্তম। আমরা দেখেন এত কিছুর পরেও আমরা কোনো উগ্রবাদী হুজুরকে আমরা ভোট দেই না আমরা। আবার বললেন না জামাত উগ্রবাদী না, মানে উগ্রবাদী যারা আছেন তাদের কথা বলছি। দেখেন বাংলাদেশের মানুষের সাথে আপনাদের পার্থক্য কোন জায়গায়? এই ধরনের মানুষ যে সারাদিন এসে শুধু মুসলমান করবে আর হিন্দু কিছুই না, বাংলাদেশে এই ধরনের কথাবার্তা বলবে, এ ভোট পায় না বাংলাদেশে, বিলকুল পায় না। আমি প্রমাণ দিতে পারবো 100 বার। জামায়াত ইসলামী, এখন বলবেন জামায়াত কিভাবে পাশ করলো, জামায়াত কি হিন্দু বিরোধী কিনা? না, বাংলাদেশ হলো এমন একটা রাষ্ট্র, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো ইসলামিক রাজনীতি করে হিন্দুদের বিরুদ্ধে চারণ করে নয়, কিন্তু ভারতের হিন্দু সংগঠনগুলা এবং হিন্দু মানে রাজনৈতিক দলগুলা রাজনীতি করে মুসলমান বিরোধী প্রচারণা চালিয়ে। এখানে আপনাদের সাথে পার্থক্য আমাদের, এখানে সাথে মানুষ হিসাবে পার্থক্য, সমাজ হিসাবে পার্থক্য, দেশ হিসাবে আপনাদের সাথে আমাদের পার্থক্য। আমাদের রাজনীতিবিদদের তো আমরা ঠিক করতে পারি, আমাদের পায়ের দুলো পাবেন না আপনারা, আমরা কোথায় উঠতে পারি বাংলাদেশ। আর মনে করবেন না কখনোই বাংলাদেশে আপনারা দখল করে নেবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। উই হ্যাভ ইট চীন, চায়না, পাকিস্তান। বেশি তেরিং বেরিং করলে আমি তো বলছি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ভারতীয় সীমান্তে একটা করে মানে পাকিস্তানের সামরিক স্থাপন করে দেন। ইফ দ্য ইউনাইটেড স্টেটস দে ডোন্ট ওয়ান্ট ইট, নো প্রবলেম। তারা যদি মনে করেন না আমরা উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, দ্যাটস ফাইন। দেন পাকিস্তান আছে, চীনের কথা বললাম না, সবচেয়ে বলে পাকিস্তান। এরা জান প্রাণ দিয়ে কাজ করবে, মানে জীবনের, যদিও ফজলু পাগলা বলেছে 3 জন মানুষ 1200 পাকিস্তানি সৈন্যকে মানে খাতলাম করে, উনি 1200 অস্ত্র না 70 জন পাকিস্তানিকে 3 জন বাংলাদেশি মিলে
অথচ পাকিস্তানের আর্মি পৃথিবীর অন্যতম একটা স্ট্রং মানে আর্মি পার্সোনাল যারা এরা, উনি নাকি 3 জনে নাকি 70 জন আর্মিকে উনি নাকি ধরে ফেলছে, মেরে ফেলেছে, 1200টা অস্ত্র নাকি উনি কি করেছে, ওই আপনার উদ্ধার করেছে। এগুলো কোনো কথা ভাই বলেন আপনি? মানে একটা, বুঝছেন, এগুলো কোনো কথা? রাইট, হোয়াট ইজ দ্য আচ্ছা কি বলছে? সো কাকে ব্লক করতে, মিন এরা, আমি যখন লাইভে যাই এরা দেখলাম যে কলকাতার মানে এরা একটা গ্রুপ আছে সম্ভবত, বিভিন্ন দেশের গ্রুপে থাকে এরা চলে আসে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এই জন্য তারপর আমার ইউটিউবটা সবচেয়ে সেফ একটাই প্ল্যাটফর্ম। আমি প্লিজ গাইস সাবস্ক্রাইব এবং সাপোর্ট দিস চ্যানেল। Facebook is not safe, trust me, and not reliable, particularly for people like us. It's dangerous, but YouTube still the better and the best. আমি মনে করি গুগল এবং এখানে বলার কিছু এটাই হলো মানে বাস্তবতা। বুয়া মানুষের কথাবার্তা শুনবেন না, বুয়া মানুষের কথায় কান দিবেন না, এটা হচ্ছে বাস্তবতা। লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন আসি ইসরায়েল এবং ইরান বা আমেরিকা মার্কিন এই যে যুদ্ধ, ইউনাইটেড স্টেটস ইজ ওয়াইটিং to get a response from Iran in regards to the ceasefire or peace deal. We are waiting too. Let's see what happens. Behind the scene, works going on relentlessly. See if there is any update coming. Actually, বলে রাখি আপনাদেরকে, this war is over. This war is over. It's gone. এখন হবে ডিলে হতে পারে, মাঝখানে কিছু উত্তেজনা দেখা দিতে পারে, বাট নিশ্চিত করে বলতে পারি আপনাকে আমি যে this war is gone, is over. এটা হতে পারে মাঝখানে উত্তেজনা বাড়বে কমবে, এগুলো হবে, কিন্তু ওয়ার যুদ্ধ শেষ, এই যুদ্ধ শেষ। যদিও এই যুদ্ধের ফলাফলে আমি জানি ভারতীয়রা খুশি না, ডেফিনেটলি, কেননা আপনারা অন্য হিসাব করেছিলেন, সেই হিসাব ফলে নাই, আপনাদের একটা হিসাব ছিল। এবং ইরান ভারতকে বিশ্বাস করে, ইটস আনবিলিভেবল। আমি বলছি না ইরানিয়ান রেজিম ডেফিনেটলি দে আর নট এ গুড রেজিম, দে কিল সো মেনি পিপল, আই মিন অনেস্টলি স্পিকিং, বাট ওই যে ইকুয়েশন আপনারা মিলান, এটা ভুল। বাই দ্য ওয়ে, শান্তি আসুক, মে পিস বি প্রিভেইলড ইন দিস এরিয়া এন্ড ইন দিস ওয়ার্ল্ড। Ladies and gentlemen, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, শান্তি জয় হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, এটা আমরা সব জায়গাতে চাই। সো দিস ইজ ফ্রম মি, ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। এবং যখনই আমি সুযোগ পাবো চেষ্টা করবো, উই গট টু টক, উই গট টু ফাইট ফর আওয়ার রাইটস। এবং এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের গণতন্ত্র এবং ডেমোক্রেসির ইনস্টিটিউশনাল এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠার জন্য উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু টক, উই খান, টু বি অনেস্ট, আমরা যে উই ক্যান নট বি like frustrated and say, oh no, nothing gonna happen. It will happen. The process has begun. এই যে এখন যে সরকার চলছে ব্যবস্থাপনা, এটা হচ্ছে প্রসেস হ্যাজ বিগান। এখান থেকে দেখবেন আপনি গসরা মাজা করে করে অনেক জিনিস। এবং বলে রাখি, অনেকেই শুভেন্দুর মতো কীটপতঙ্গের উত্তর দেওয়ার জন্য নাজিমুদ্দিন আলম ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এট দ্য সেম টাইম আরও অনেককেই এই উত্তর দিতে হবে, না হলে এরা আমাদের প্রত্যেকের জীবন দেশে, বাংলাদেশে এবং আমাদের এখানে ভারতেও বিষিয়ে তুলবে। এরা মানুষ নয়, এরা জানোয়ার। এরা ধর্মীয় এই বুয়া ভ্রান্ত আপনার এই যে কনটেক্সট অফ দ্য রিলিজন দিয়ে, যদি উপকৃততে নয় দিয়ে, তারা তাদের রাজনৈতিক স্বার্থ বা হাসিল করতে চায় এবং দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সে যে কথাবার্তা বলেছে, এই কথাগুলো মধ্যপ্রাচ্যে ট্রান্সলেট করে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তমানে বাংলাদেশ সরকারের বলে আমি মনে করি, এবং পাকিস্তানি গভর্নমেন্টের। প্রত্যেকটা মধ্যপ্রাচ্য সরকার যদি ঠিক হয়ে যায় ভারতকে শাস্তা করা এবং এদেরকে ঠিক করা 24 আওয়ার্স, দ্যাটস ইট। কারণ এটা প্রস্রাব এবং এমনিতেই মানে there are many ways এটা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এখন দেখেন এই যে বক্তব্য দিচ্ছে, সবার মন খারাপ মুসলমানদেরকে নিয়ে। এখন ভারতে বাংলাদেশের যে শান্তিপ্রিয় হিন্দু এবং আমাদের যে মানে রিলিজিয়াস হারমোনিটা আছে, এটা নষ্ট করার জন্য এই কীট পতঙ্গই দায়ী। এবং পৃথিবীতে এই সভ্য সমাজে এই কীট পতঙ্গগুলা যে ধর্মই হোক না কেন, এদেরকে প্রত্যাখ্যান করুন, এদেরকে নো বলুন। এই ধরনের ফান্ডামেন্টালিস্ট ইন দ্য নেম অফ এনি রিলিজন, প্লিজ রিজেক্ট দেম। They are the enemies of the people. Of the people means all people, ladies and gentlemen. That's what it is. So, এবং এখানে বলে রাখি, these people will be a biggest troublemaker for India's peace, prosperity, and stability. Big country got to be united. But look like there's a crack being cracked almost every single day by those Hindu fundamentalists, ladies and gentlemen, in the name of religion. That's what it is. এবং দেখার অপেক্ষা করতে থাকুন। আমি আবার বলছি, যদি মধ্যপ্রাচ্য একবার এটা ঠিক করে, এবং তারা, আমি এই ভিডিওটা আগামীকালকে আমি মানে চেষ্টা করব, তুরস্ককে নাম্বার 1 এনিমি বলা শুরু করেছে ইন্ডিয়া। খেলা কোন দিকে যাচ্ছে আপনি বুঝেছেন? একটা ইকুয়েশন আছে, একটা কম্বিনেশন আছে অন্য জায়গা থেকে এখানে। এই কাজগুলোই তারা করতেছে। এবং ইন্ডিয়াস এই যে fundamentalism in the name of Hinduism or Hindu nationalism is going to be a big problem for the peace and prosperity of this area, particularly for Southeast Asia, ladies and gentlemen. We're going to tackle that. These are the new troublemaker. এবং পশ্চিমবঙ্গে এই যে একটা কুকুর
গেছে, দিস কুকুর শান্তি সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় মারাত্মক মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। কারণ তার মুখের ভাষা আমি জীবনে আমি কল্পনা করতে পারি না, যেভাবে বলে। কালকে বলতেছে দেখতেছি হিন্দু যারা আছেন আলাদা করেন, গোর বাড়ি আলাদা করেন, এটা করে এটা কোন এই সভ্য সমাজে এটা বলতে কোথাও বলতে পারে? বাংলাদেশের মানুষকে বলতে পারে মুসলমান যারা আছে আলাদা থাকুন, হিন্দুদের সাথে মিশেন না? হোয়াট ইজ দিস? এই কুকুরটা, এই যে বললাম না নরেন্দ্র মোদী, একে বিশ্বাস করেন, মনে রাখবেন হি ইজ এ বুচার অফ গুজরাট, ডোন্ট ফরগেট দ্যাট।